আমাদের এটা হলো আর্থ্রাইটিস থেকে আস্তে আস্তে হাড় ক্ষয় হচ্ছে। হাড় ক্ষয় হতে এখন ডান পা খুঁজছিলেন, যার ফলে তার হাঁটুটি রিপ্লেসমেন্ট না করেও তাকে হাঁটুটি আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হতে পারে। তো তেমনই একটি আশা জায়গা নিয়ে চিকিৎসা হলো স্টেম সেল থেরাপি। তো তিনি আসলেন এবং আমরা তাকে স্পেশালিস্টের ধন্যবাদ আপনাকে। আমি ডক্টর মনজুরে খোদা। আমি বেসিক্যালি একজন ইন্টারভেনশনাল রিউমাটোলজিস্ট বা বাত ও ব্যথা নিয়ে কাজ করি, এবং ইন্টারভেনশনাল যে রিউমাটোলজি, এটা ব্যথা দুটা হাড়ি লেগে গিয়েছে, যার জন্য আমি হাঁটতে পারছি না। আর বাঁ পাটা এখন পুরো সম্পূর্ণ লাগেনি, লাগা ভাব আর কি। হাঁটু ব্যথা আমাদের বয়স্ক রোগীদের মধ্যে খুবই কমন একটি সমস্যা। তো এরকমই একটি সমস্যা নিয়ে এসেছিলেন 70 বছর বয়স্ক মিসেস শিরিন পারভিন। তো তিনি দীর্ঘদিন ধরে তার অতিরিক্ত ওজন এবং বয়সের জন্য হাঁটু ব্যথা বা অস্টিও আর্থ্রাইটিসে ভুগছিলেন। ওনার হাঁটু ফুলে যেত এবং হাঁটুর মধ্যে যে তরল রয়েছে সেটি শুকিয়ে গিয়ে দুটো হাড়ের মধ্যে ঘর্ষণ সৃষ্টি হয়েছিল এবং প্রচণ্ড ব্যথায় ভুগছিলেন। তো তিনি হাঁটু ব্যথা ছাড়া উনি ডায়াবেটিস, হাই প্রেশার, কিডনির সমস্যা, হার্টের সমস্যা, এই সমস্যা তার ছিলই। কিন্তু আমরা সকল পরীক্ষা নিরীক্ষা করার পরে যখন তাকে সার্জন পরামর্শ দিলেন যে তার হাঁটুটি রিপ্লেস করতে হবে বা তার প্রাকৃতিক হাঁটুটি সরিয়ে ফেলে তাকে একটি আর্টিফিশিয়াল রিপ্লেসমেন্ট নিতে হবে, তো সেটিতে উনি রাজি ছিলেন না। এবং উনি আধুনিক বিজ্ঞানের এমন কোনো বিজ্ঞানের একটা অন্যতম অ্যাডভান্সড, আমরা বলি অ্যাডভান্সড বিষয়, যেখানে সাধারণতভাবে দেখা যায় যে ট্র্যাডিশনালি ব্যথা বিজ্ঞানে ব্যথানাশক ঔষধ এবং স্টেরয়েড বা কাটা ছেঁড়া সার্জারি, এই ধরনের প্রবণতাগুলো অনেক বেশি থাকে। তো দেখা যায় যে এগুলো দিয়ে যে উপকার হচ্ছে না তা নয়, তবে এই ব্যথানাশক ওষুধের দীর্ঘমেয়াদী ব্যবহার, অনিয়ন্ত্রিত ব্যবহার, স্টেরয়েডের ব্যবহার এবং সর্বোপরি অপ্রয়োজনীয়ভাবে অনেক সময় যখন দরকার নেই তদুপরি কাটাছেঁড়া বা সার্জারির দিকে রোগীরা যেতে বাধ্য হন, সেক্ষেত্রে দীর্ঘমেয়াদীভাবে তারা কিন্তু অনেক ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়ার মুখে পড়েন বা তাদের কার্যক্ষমতা কমে যায়। সো এইটা কিন্তু পশ্চিমা বিজ্ঞানীদেরকে অনেক দিন থেকে ভাবিয়ে তুলেছিল যে অ্যাকচুয়ালি মানে এটা কিভাবে মানে এর থেকে মুক্তি পাওয়া যেতে পারে, যে দীর্ঘমেয়াদীভাবে পেইন কিলার, স্টেরয়েড বা সার্জারি ছাড়াই কিভাবে ব্যথাটা নাশ করা যায়। তো তখন তারা এই সাবজেক্টটা রিজেনারেটিভ মেডিসিন, এটা তারা আবিষ্কার করে, যে যেখানে দেখা যায় যে মানব শরীর থেকে বিভিন্ন ধরনের উপাদান সংগ্রহ করা হয়, যেমন ধরুন যে রক্তজাত কিছু উপাদান, প্লাজমা বা প্লেটলেটস, ঠিক আছে, আবার ধরুন যে মানুষের হাড়ের মধ্যে অস্থিমজ্জা রয়েছে, বোন ম্যারো, আবার পেটের মধ্যে ফ্যাট রয়েছে, মাইক্রোফ্যাট আমরা বলি, ঠিক আছে, আবার ধরুন যে নবজাতক শিশুর যে নাভিরজ্জু থাকে, আম্বিলিক্যাল কর্ড, প্লাসেন্টা, সেখান থেকে কিছু উপাদান সংগ্রহ করা। তো এই সমস্ত যে উপাদানগুলো আমরা বলেছি, সেটা যে রোগী তার নিজেরও হতে পারে, আবার অন্য মানুষেরও হতে পারে। তো সেক্ষেত্রে এই উপাদানগুলো কিন্তু পার্শ্বক্রিয়া মুক্তভাবে যদি আপনি কোনো অস্থিসন্ধি বা ব্যথাযুক্ত স্থানে যদি স্থাপন করতে পারেন, যেটাকে বলে সেল ট্রান্সপ্লান্ট, বা ধরুন রক্তরসের আপনি একটা জায়গায় ব্যথা হচ্ছে বা যে জায়গাটাতে আপনার ক্ষয় হয়ে গিয়েছে বা আমরা বলি অস্টিও আর্থ্রাইটিস হয়ে গিয়েছে, এই জায়গায় যদি আপনি রক্তজাত উপাদান বা বোন ম্যারো বা ফ্যাট অর আম্বিলিক্যাল কর্ড থেকে যে কোষগুলো পাওয়া যাচ্ছে, এটা সাধারণ বাংলায় বলা হয় স্টেম সেল, এটা একটা ক্যাচি ওয়ার্ড, ঠিক আছে। সো এই জাতীয় উপাদানগুলো যদি সঠিকভাবে এবং উচ্চ প্রযুক্তি সম্পন্ন পদ্ধতির মাধ্যমে যদি আপনি অস্থিসন্ধি বা জয়েন্টের মধ্যে যদি স্থাপন করতে পারেন, তাহলে কিন্তু কোনো পার্শ্বক্রিয়া ছাড়াই এবং দীর্ঘমেয়াদীভাবে ব্যথা নাশ ঘটতে পারে এবং বাতগুলো কিওর হয়ে যেতে পারে। তো এটা কিন্তু একটা নতুন শাখা, এবং যেখানে কোনো ধরনের সার্জারি ছাড়াই শুধুমাত্র ইন্টারভেনশনের মাধ্যমে, ইন্টারভেনশন অর্থ হলো যে আপনি কোনো বৃহৎ কোনো রোগীকে কোনো মানে চেতনানাশক প্রয়োগ করে আপনি তাকে অজ্ঞান করে বড় কোনো সার্জারি করবেন না, আপনি তাকে সুইয়ের মাধ্যমে বা ইন্টারভেনশন, বিশেষ উচ্চ প্রযুক্তি সম্পন্ন আল্ট্রাসাউন্ড বা ফ্লোরোস্কোপি বা আরও কিছু ডিভাইস আছে, এগুলোর মাধ্যমে আপনি ওই অস্থিসন্ধির ক্ষয়টা বা অস্থিসন্ধির ব্যথাটা, সেটা মেরুদণ্ডের ব্যথা হতে পারে, যে কোনো জয়েন্টের ব্যথা হতে পারে, ঠিক আছে। তো সেই ব্যথাগুলোকে নাশ করার জন্য আপনি এই ধরনের যে বায়োলজিক্যাল প্রোডাক্টস, আমরা বলি বায়ো প্রোডাক্টস, সেটা আমরা নামগুলো বলছি পিআরপি, প্লেটলেট রিচ প্লাজমা, প্লেটলেট লাইজেট, বোন ম্যারো স্টেম সেল, চর্বিজাত স্টেম সেল, আম্বিলিক্যাল কর্ডের স্টেম সেল এবং স্টেম সেলের আরও কিছু প্রোডাক্ট আছে। তো সেগুলো সবই কিন্তু জীব সংক্রান্ত, দ্যাট ইস বায়োলজিক্যাল প্রোডাক্টস, এবং এগুলো নির্ভেজালভাবে যদি প্রস্তুত করা সম্ভব না হয়, এবং এগুলা যেহেতু বায়ো প্রোডাক্টস, এগুলো কিন্তু সব ল্যাবরেটরি এগুলো তৈরি করতে পারে না। এই ধরনের ল্যাবরেটরি স্থাপনের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং লোকাল যে আমাদের যে ঔষধ প্রশাসন থাকে তার অনুমোদন এবং ইন্সপেকশনের দরকার হয়, সেগুলো পর্যায়ক্রমে ইন্সপেকশন হয়ে অনুমোদন লাভের পরই কিন্তু একটা ল্যাবে এই ধরনের প্রোডাক্টগুলো বা ঔষধগুলো এগুলো তৈরি হতে পারে। এবং এই বায়োলজিক্যাল প্রোডাক্টগুলো যদি কোনো সঠিক দক্ষ চিকিৎসক যদি ওই বাত আক্রান্ত বা ব্যথা আক্রান্ত রোগীদের অস্থিসন্ধির মধ্যে যদি পৌঁছাতে সক্ষম হন, তবেই কিন্তু একদম সম্পূর্ণভাবে এবং দীর্ঘমেয়াদীভাবে ব্যথা নাশ হতে পারে। তো সেক্ষেত্রে কোনো দীর্ঘমেয়াদীভাবে রোগীকে স্টেরয়েড গ্রহণ বা ব্যথানাশক ওষুধ গ্রহণ বা তাকে সার্জারি বা কাটাছেঁড়ার মধ্যে যেতে হচ্ছে না। তো এটাই হচ্ছে রিজেনারেটিভ মেডিসিন।
আচ্ছা, এই চিকিৎসায় যে বয়সের ছাপ দূরকরণের যে একটা ব্যাপারটা, সেটা কিভাবে সম্ভব? জি, এখন দেখুন যে বয়স তো আসলে থেমে থাকবে না। এটা তো একটা chronological এজ বলছি আমরা, বায়োলজিক্যাল এজ। তো আমাদের ২ টা বিষয় আছে। একটা সংখ্যায় বয়স বাড়ছে, আর একটা হলো আপনার যে অঙ্গ-প্রত্যঙ্গগুলো আছে, মস্তিষ্ক, হৃৎপিণ্ড, ফুসফুস, ঠিক আছে? বা রক্ত, এগুলোর কিন্তু একটা এজ আছে। এটা বলে বায়োলজিক্যাল এজ। তো ২ টার মধ্যে কিন্তু পার্থক্য থাকে। ঠিক আছে? তো ওইটা যদি আপনি নির্ণয় করতে পারেন যে মাত্রার বয়সে একজন ব্যক্তি উপনীত হয়েছেন, তার থেকে তার মানে তার অঙ্গ-প্রত্যঙ্গের বয়স কম অথবা বেশি। ঠিক আছে? যদি বেশি হয়, সেক্ষেত্রে আমরা যেটা করে থাকি যে এই রিজেনারেটিভ মেডিসিনের আহ, একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো স্টেম সেল, এবং এখানে কিন্তু একটা একটা জিনিস বুঝতে হবে যে শুধুমাত্র স্টেম সেল যাচ্ছে তাইভাবে প্রয়োগ হলেই যে একজন রোগীর বয়স হ্রাস পেয়ে যাবে বা বয়সের লক্ষণ হ্রাস পেয়ে যাবে তা কিন্তু নয়। সেক্ষেত্রে তাকে ইন্ডিভিজুয়াল অর্গ্যানের ব্যাপারে, ইন্ডিভিজুয়াল অঙ্গ প্রত্যঙ্গের বয়সগুলো তাকে জানতে হবে। যেমন তার লিভারে চর্বি থাকতে পারে, তার হৃৎপিণ্ডের পাম্পিং ক্ষমতা কম থাকতে পারে, তার ফুসফুসের শ্বাস নেওয়ার ক্ষমতা কম থাকতে পারে, তার মস্তিষ্কে তার স্মৃতিভ্রংশ থাকতে পারে বা কথা ভুলে যাওয়ার প্রবণতা থাকতে পারে, বা ডায়াবেটিস থাকতে পারে, বিভিন্ন রোগবালাই থাকতে পারে, অস্থিসন্ধির ক্ষয় থাকতে পারে। তো সবগুলো বিষয়কে একজন দক্ষ চিকিৎসক যদি সেটাকে অ্যানালাইজ করতে পারেন, এবং অ্যানালাইজ করার পরে কোন জায়গায় কতটুকু স্টেম সেল প্রয়োগ করলে তার বয়সের ছাপটা কম আসতে পারে। আবার ধরেন যে কিছু ক্ষেত্রে শারীরিক বা হরমোনাল সমস্যার থাকতে পারে, যৌন সমস্যা থাকতে পারে। তো এগুলো সবগুলো যদি এটাকে বলে অ্যালগোরিদম বা সবগুলোকে একসাথে নিয়ে কোন জায়গায় কতটুকু স্টেম সেল কী প্রক্রিয়ায় কত ডোজে প্রয়োগ করলে সেটি বয়সের ছাপকে হ্রাস পাওয়ার ক্ষেত্রে সহায়তা করতে পারে, সেটা কিন্তু আগে থেকে নিরীক্ষা করতে হয়। এই সঠিক অ্যাসেসমেন্টে যদি না হয়, সেক্ষেত্রে কিন্তু সে সুফল পাবে না। তো সেক্ষেত্রে রিজেনারেটিভ মেডিসিন বা এই স্টেম সেল সায়েন্সের একটা বড় ভূমিকা রয়েছে। একজন পেশেন্ট, আপনাদের পেশেন্টদের মধ্যে বয়সের যদি আমি একটা তারতম্য দেখি, যে কত বছর বয়স থেকে আপনাদের মানে পেশেন্টরা আপনার কাছে আসবে, বা তাদের কি কি লক্ষণ থাকলে আপনার কাছে আসার চেষ্টা করবেন? জি, ধন্যবাদ। আসলে আমরা বলি যে ইন্টারভেনশনাল রিউমাটোলজি বা ব্যথা বিজ্ঞানে দেখা যায় যে ৩৫ ঊর্ধ্ব যারা থাকেন তাদের কিন্তু বিভিন্ন ধরনের ক্ষয় বা তাদেরকে সমস্যার সৃষ্টি করে। সেটা হতে পারে অস্থিসন্ধির ক্ষয়, হতে পারে হরমোনের সমস্যা, হতে পারে হার্ট, কিডনি, লিভার বা অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গের সমস্যা। আবার ধরুন যে মস্তিষ্কজনিত সমস্যা কিছু আছে, নিউরোলজিক্যাল সমস্যা বলি আমরা, ঠিক আছে? তো এই যে স্নায়বিক ক্ষয়, ঠিক আছে, এগুলো সাধারণত দেখা যায় যে ৩৫ বা তদর্ধ্ব যে কোনো পুরুষ বা নারীরই হচ্ছে। তবে এর নিচে যে হতে পারে না তা নয়। অনেক ক্ষেত্রে বিশেষ রোগ, যদি অটো ইমিউন রোগ বা জিনগত ব্যাধি যদি আগে আক্রমণ করে, সেক্ষেত্রে ৩৫-এর পূর্বে হতে পারে, অর্থাৎ যে কোনো বয়সেই হতে পারে। এটা কি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা এরকম কিছু আছে কি? জি, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে বায়োলজিক্যাল প্রোডাক্টগুলো যদি যে ল্যাবে উৎপাদিত হচ্ছে, সেই ল্যাব যদি তার ক্রাইটেরিয়া, মানে যে মানদণ্ড সম্পন্ন ল্যাবে উৎপাদিত হবার কথা, সেখানে যদি উৎপাদিত হয় এবং সেটা যদি কোনো থার্ড পার্টি ভেরিফিকেশন বা ইন্সপেকশন বা সরকারি প্রতিষ্ঠানের যে আইন বা বিধিমালা আছে সেটা যদি মেনে চলে উৎপাদিত হয়, সেক্ষেত্রে এই প্রোডাক্টগুলোর কিন্তু কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। আবার যদি দেখা যায় যে প্রোডাক্টগুলো ভালো, আপনি রক্ত বা অস্থিমজ্জা, ফ্যাট বা আম্বিলিক্যাল কর্ড, এগুলো থেকে আপনি সঠিক স্টেম সেল বা সঠিক প্রোডাক্ট আপনি উৎপাদন করলেন, কিন্তু সেটি আপনি সঠিক জায়গায় স্থাপন করতে পারলেন না, যে অঙ্গে স্থাপন করা দরকার, যেভাবে স্থাপন করা দরকার, সেক্ষেত্রে স্থাপন করতে পারলেন না, সেক্ষেত্রে কিছু ত্রুটি দেখা দিতে পারে। তবে যদি সঠিক প্রোডাক্ট উৎপাদিত হয় এবং সঠিক অঙ্গে সঠিক টেকনোলজি ব্যবহার করে সঠিক ইন্টারভেনশনের মাধ্যমে যদি আপনি পৌঁছতে পারেন, নিঃসন্দেহে পার্শ্ব প্রতিক্রিয়া মুক্তভাবে চিকিৎসা করা সম্ভব, এবং সেটা সুফল আমাদের কাছে আছে। বাংলাদেশে কি চিকিৎসাটা এই প্রথম, বা আপনারাই নিয়ে আসলেন, বা আপনাদের কাছে কেন আসবে পেশেন্ট? আচ্ছা, সেটা হলো যে ফুল ফ্লেজেড, যেটাকে বলা হয় যে পূর্ণ মানদণ্ড সম্পন্ন যে ল্যাবরেটরির কথা বলা হচ্ছে, সেটাকে বলা হয় সিজিএমপি স্ট্যান্ডার্ড। সেই স্ট্যান্ডার্ড নিঃসন্দেহে কনকর্ড স্টেম সেলে রয়েছে। এবং আরেকটা যেটা বললেন যে আমরাই প্রথম নিয়ে আসলাম কিনা, হ্যাঁ, যদি বলেন যে একদম পূর্ণ সক্ষমতা সম্পন্ন এবং ওষুধ প্রশাসন অধিদপ্তরের দ্বারা অনুমোদিতভাবে এবং ট্রায়াল করে, ট্রায়াল মানে হচ্ছে রোগীদের সাথে তুলনামূলক যে এইটা প্রয়োগ করলে উপকার হয় কিনা, সে ধরনের পরীক্ষা নিরীক্ষা করার পরে এটার উপযোগিতা প্রমাণ হওয়ার পরেই কিন্তু এই ধরনের চিকিৎসাকে ডিজিডিএ অনুমোদন দিয়েছে ব্যবহার করবার জন্য। তো সেক্ষেত্রে এটা এটা কনকর্ড স্টেম সেল লিমিটেড, এরাই মানে আমরাই প্রথম এটাকে মানদণ্ড সম্পন্নভাবে ব্যবহারের জন্য অনুমতি পেয়েছি, এবং প্রায় ২.৫ থেকে ৩ বছর যাবত এর কার্যক্রম চলমান রয়েছে। ফলপ্রসূ যদি আমি বলি, যে আপনাদের সবাই এখন সুস্থ চিকিৎসার মাধ্যমে সবাই ভালো আছে, এবং তারা ফিডব্যাকটা কেমন পাচ্ছে? আচ্ছা, দেখুন, আমি যে বিষয় নিয়ে কাজ করি, ইন্টারভেনশনাল রিউমাটোলজি বা ব্যথা বিজ্ঞান বা বাত, ঠিক আছে, আমার এছাড়াও আরও কিছু চিকিৎসক আছেন যারা নিউরোলজি সংক্রান্ত কাজ করেন, বা আরও কিছু চিকিৎসক আছেন যারা লিভার সংক্রান্ত কাজ করেন। সাবজেক্ট ওয়াইজ ভ্যারিয়েশন আছে। আমি যদি আমার বিষয় নিয়ে বলি, সেক্ষেত্রে ব্যথা বিজ্ঞানে যদি সঠিক মাত্রার রিজেনারেটিভ মেডিসিন প্রয়োগের সক্ষমতা আমরা দেখাতে পেরেছি, এবং গড়পড়তা আমরা বলি যে ৭৫ থেকে ৯৫% সফলতা আমাদের রয়েছে।
এটা হলো আমি মানে এখন পর্যন্ত যে পরিসংখ্যান সেটা বললাম গত 2.5-3 বছর।